আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরএল পাঠশালার আরও একটি চমৎকার ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকসটা হচ্ছে কার্সফের সূত্র, অর্থাৎ চলতরিৎ অধ্যায়ের কার্সফের সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই কার্সফের সূত্রটি বুঝতে গিয়ে আমাদের অনেক কাঠখড় পোহাতে হবে। আজকে আমি তোমাদের এই কার্সফের সূত্র এমন সহজভাবে শিখিয়ে দেব যে কার্সফের সূত্র থেকে যে অঙ্কগুলো বা কার্সফের সূত্র সংক্রান্ত যত জিনিস আছে এটা আমি পর্ব আকারে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের একদমই যেন সহজভাবে বুঝিয়ে দেওয়া যায় তার একটা সহজ পদ্ধতি আমি তোমাদের শিখিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে আমরা কার্সফের সূত্রের ভিতরে চলে যাই। কার্সফের সূত্রটা আমরা জানি কোনো বর্তনীর ভিতর দিয়ে প্রবাহমাত্রা এবং বিভব পার্থক্য বের করার জন্য বিজ্ঞানী ওহম একটা সূত্র দিয়েছিলেন। সূত্রটা হচ্ছে V=IR। সূত্রটা কি? V=IR। তো এই সূত্রটা থাকতে এখান থেকে আমরা ভোল্টেজ এবং প্রবাহমাত্রা বের করতে সহজেই পারতাম। তো এই সূত্র থাকতে তো কার্সফের সূত্র কেন দরকার হলো বা কার্সফের সূত্র কেন প্রয়োজন হলো এটা যদি তোমাদের মাথায় না ঢুকে তাহলে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি এক বা একাধিক কোনো বর্তনীতে এক বা একাধিক তড়িৎ উৎস থাকে তাহলে ওহমের V=IR সূত্র দিয়ে সেই সার্কিটটাকে সমাধান করা সম্ভব নয়। ওই সার্কিটটাকে সমাধান করার জন্য আমাদের বিজ্ঞানী কার্সফের সূত্রের সহযোগিতা নিতে হবে। তার মানে কোনো বর্তনীতে যদি একক তড়িৎচালক শক্তি থাকে তাহলে ইজিলি আমরা V=IR অর্থাৎ রোধের সমান্তরাল সমবায় এবং রোধের যে শ্রেণী সমবায় এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা সহজেই বের করতে পারবো। কিন্তু যদি একাধিক তোমার ইলেকট্রনিক সোর্স থাকে অর্থাৎ যদি তড়িৎ উৎস একাধিক থাকে সেক্ষেত্রে আমাদের ওহমের সূত্র দিয়ে আর ওই বর্তনীতে প্রবাহমাত্রা বের করা সম্ভব নয়। এখন এই কার্সফের সূত্র বিজ্ঞানী কার্সফ কোনো বর্তনীতে যখন আমরা প্রবাহমাত্রা এবং ভোল্টেজ বের করব তার জন্য তিনি দুটো সূত্র দিয়েছিলেন। এক নম্বর সূত্রটাকে হচ্ছে, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কার্সফের সূত্র। কার্সফের দুটো সূত্র। এক নম্বর হচ্ছে প্রথম সূত্রে বিজ্ঞানী কার্সফ আলোচনা করেছিলেন প্রবাহমাত্রা সম্পর্কে। এখানে তিনি বলেছিলেন যে কোনো একটা বিন্দুতে যখন কোনো রোধ এসে পড়ে বা কোনো প্রবাহমাত্রা এসে পড়ে তখন ওই প্রবাহমাত্রার যতগুলো প্রবাহমাত্রা এসে পড়বে সবগুলোর যোগফল হচ্ছে শূন্য। কি? শূন্য। তাহলে প্রথম সূত্র হচ্ছে কোনো বিন্দুতে প্রবাহমাত্রাগুলোর যোগফল পরস্পর শূন্য। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো বিন্দুতে যখন তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্ট এসে পড়ে তো সব বিন্দু দিয়ে কারেন্ট এসে পড়লে কোনো বিন্দুতে যদি কারেন্ট এসে পড়ে অর্থাৎ মনে করো এই রোধের ভিতর দিয়ে কারেন্ট আসতেছে I1, এর ভিতর দিয়ে কারেন্ট ভিতর আসছে I2, এর ভিতর দিয়ে কারেন্ট আসতেছে I3, এর ভিতর দিয়ে কারেন্ট আসতেছে I4। তো একটা জিনিস মনে রাখবা যে কোনো বিন্দুতে অর্থাৎ যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই তড়িৎ কিছু পরিমাণ কাজে রূপান্তরিত হয়, অর্থাৎ কিছু পরিমাণ কোনো না কোনো কাজ, ওই তড়িৎ প্রবাহ কোনো না কোনো কাজে অবশ্যই ব্যবহৃত হয়। অর্থাৎ এই বিন্দুতে যখন কোনো প্রবাহমাত্রা এসে পড়বে সমস্ত প্রবাহমাত্রাগুলো কিন্তু আসবে না। অর্থাৎ মনে করো R1 এর ভিতর দিয়ে যদি I1 আসে, R2 এর ভিতর দিয়ে যদি I2 আসে, তাহলে R3 এর ভিতর দিয়ে যদি I3 কারেন্ট আসে তাহলে অবশ্যই কারেন্টটা I4 এর ভিতর দিয়ে বের হয়ে যাবে। I4 এর ভিতর দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ কোনো বিন্দুতে যখন প্রবাহমাত্রা এসে পড়ে সম্পূর্ণ প্রবাহমাত্রা বিন্দুতে জমা হয় না, অর্থাৎ কিছু রোধের ভিতর দিয়ে কারেন্ট ঢুকবে এবং কিছু রোধের ভিতর দিয়ে কারেন্ট বের হবে। মনে করি আমরা I1 I2 দিয়ে কারেন্ট ঢুকলো এবং I3 দিয়ে বের হয়ে গেল এবং I4 দিয়ে ঢুকতেছে। মনে করি আমরা
এই একটা বিন্দু, এই বিন্দুটাকে ধরি আমরা এ বিন্দুতে আমরা জানি কোনো বিন্দুতে প্রবাহ মাত্রাগুলো যোগফল পরস্পর শূন্য। এখানে যতগুলো প্রবাহ মাত্রা আছে সবগুলোরই যোগফল হচ্ছে শূন্য। এখানে যে I1 I2 এবং I3 ভিতর দিয়ে এই বিন্দুতে কারেন্ট যাচ্ছে, কিন্তু I3 ভিতর দিয়ে কারেন্টটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ I1 I2 এবং I3 ভিতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট ঢুকছে সেই পরিমাণ কারেন্ট আবার I3 ভিতর দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে যে সম্পূর্ণ রোধের ভিতর দিয়ে কিন্তু কারেন্ট একটা বিন্দুতে যাবে না, কিছু রোধের ভিতর দিয়ে কারেন্ট যাবে এবং কিছু রোধের ভিতর দিয়ে কারেন্ট বের হয়ে যাবে। তো একটা জিনিস মনে রাখবে, যখন কোনো বিন্দুতে কারেন্টগুলো এসে পড়ে সে হচ্ছে পজিটিভ, আর যখন কোনো বিন্দু থেকে কারেন্ট বের হয়ে যাবে সে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা সূত্রটা কি শিখলাম, কোনো বিন্দুতে প্রবাহ মাত্রাগুলোর যোগফল পরস্পর শূন্য। তাহলে আমাদের I1 যোগ I2 যোগ I3 যোগ I4 ইকুয়াল টু কি শূন্য। একটা জিনিস মাথায় রাখতে হবে, I1 I2 এবং I3 দিয়ে এই বিন্দুতে কারেন্ট ঢুকলেও I1 I2 এবং I4 দিয়ে এই বিন্দুতে কারেন্ট ঢুকলেও I3 দিয়ে কিন্তু সেটা বের হয়ে চলে যাচ্ছে। যেহেতু I3 দিয়ে বের হয়ে চলে যাচ্ছে সুতরাং I3 ঋণাত্মক, অর্থাৎ লিখতে পারি I1 যোগ I2 যোগ I4 সমান সমান I3। যেহেতু বিজ্ঞানী কারশফের প্রথম সূত্র শুধু প্রবাহ মাত্রা নিয়ে আলোচনা করা হয়েছে, সেহেতু প্রথম সূত্রকে বলা হয় KCL সূত্র। প্রথম সূত্রকে কি বলা হয়? KCL সূত্র, অর্থাৎ কারশফ কারেন্ট ল, যার পূর্ণরূপ KCL এর পূর্ণরূপ হচ্ছে কারশফ কারেন্ট ল। অর্থাৎ কোনো বিন্দুতে যখন প্রবাহ মাত্রা এগুলো এসে পড়ে, যখন কোনো বিন্দুতে কোনো রোধের ভিতর দিয়ে কোনো বিন্দুতে কারেন্ট এসে পড়ে, যেগুলো কারেন্ট এসে পড়ে সেগুলো ধনাত্মক, যেগুলো কারেন্ট বের হয়ে যায় সেটা হচ্ছে ঋণাত্মক। ওই বিন্দুতে যতগুলো কারেন্ট আছে সব কারেন্টগুলোর বা সমস্ত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল হচ্ছে কি শূন্য। বীজগাণিতিক যোগফল কি শূন্য। এখন মনে রাখতে হবে যে ওই বিন্দুতে কোন কোন কারেন্টগুলো ঢুকছে। এখন আমরা এই বিন্দু যদি কল্পনা করি, এই বিন্দুতে I1 কারেন্ট ঢুকছে, I2 কারেন্ট ঢুকছে, I4 ঢুকলেও I3 কিন্তু বের হয়ে গেছে, কারণ কোনো বিন্দুতে যখন কারেন্ট গিয়ে পড়ে ওই বিন্দুতে কারেন্টটা কিন্তু জমা হয় না, ওটা কোনো না কোনো বিন্দু দিয়ে বের হয়ে যাবে। I1 I2 I3 I4 দিয়ে কোনো কারেন্ট ঢুকলে সেটা I3 দিয়ে বের হয়ে গেছে। আমরা এখানে I1 আমরা একটু আগেই বললাম যে যখন কারেন্টটা ঢুকবে সে হচ্ছে পজিটিভ, আর যখন বের হয়ে যাবে সে হচ্ছে কি নেগেটিভ। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি যে সমস্ত কারেন্টগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। তার I1 যোগ I2 যোগ I3 যোগ I4 ইকুয়াল টু 0। এখন যেহেতু I3 ভিতর দিয়ে কারেন্টটা বের হয়ে চলে গেছে, এই জন্য আমরা I3 কে ধরে নিলাম ঋণাত্মক। ঋণাত্মক যদি ধরি তাহলে প্লাস মাইনাসে মাইনাস, সমান সমান অপসে গেলে প্লাস। যেহেতু কারশফের প্রথম সূত্রে শুধু প্রবাহ মাত্রা নিয়ে আলোচনা করা হয়েছে, সুতরাং কারশফের প্রথম সূত্রটাকে বলা হয় KCL এর সূত্র। কারশফের প্রথম সূত্রকে কি বলা হয়? KCL এর সূত্র। এরপরে আমরা আলোচনা করব কি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোনো বদ্ধ বর্তনী, অবশ্যই কোনো বদ্ধ বর্তনী হতে হবে দ্বিতীয় সূত্র। আচ্ছা, আমরা একটা বর্তনীর কথা কল্পনা করি। মনে করেন এখানে এক বা একাধিক ব্যাটারি আছে। এখানে U1 ধরি, R1 R2 R3, এটা E2। তো দেখেন আমাদের এখানে মোট একটা বদ্ধ বর্তনী দেখা যাচ্ছে। এই বর্তনীতে আমাদের রয়েছে কি, এখানে একটা সোর্স অর্থাৎ তড়িৎচালক শক্তি, এখানে একটা তড়িৎচালক শক্তি। তো আমাদের যখন এরকম কোনো বর্তনী দেওয়া থাকবে, এই বর্তনীগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের ওহমের সূত্র প্রয়োগ করে এই বর্তনীগুলো আমরা সমাধান করতে পারবো না। এগুলো সমাধান করার জন্য আমাদের কারশফের সূত্রে দ্বিতীয় সূত্রের হেল্প নিতে হবে। দ্বিতীয় সূত্রটা আসলে কি? দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বদ্ধ বর্তনীর মোট উপাদানগুলোর, কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন উপাদানের রোধ, যেমন R1, বিভিন্ন উপাদানের রোধ, এর সাথে সংশ্লিষ্ট প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল
এদের তড়িৎচালক শক্তির সমান। সমান। তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোনো বদ্ধ বর্তনী। এখন এই বর্তনীটার বদ্ধ অবস্থা কিন্তু দুইটা, এটা একটা বদ্ধ অবস্থা, এটা একটা বদ্ধ অবস্থা। কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন উপাদানগুলোর সাথে বিভিন্ন উপাদানের যে রোধগুলো রয়েছে, যেমন R1 R2 R3, এই যে রোধগুলো রয়েছে এর সাথে যে সংশ্লিষ্ট, অর্থাৎ R1 এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে I1, R2 এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে I2, R3 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে I3, এই R1 এবং I3 এর গুণফল প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক যোগফল এদের তড়িৎচালক শক্তির পরস্পর সমান। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের বদ্ধ অবস্থা যদি এখানে লুপ দেওয়া থাকে, পরীক্ষায় যদি তোমাদের লুপ দেওয়া থাকে, এরকম করে লুপটা দেওয়া থাকে, তাহলে তোমরা লুপ অনুযায়ী তোমাকে সাজাতে হবে। আর যদি লুপ না দেওয়া থাকে তাহলে তোমার ইচ্ছা অনুযায়ী তোমরা এই বদ্ধ অবস্থায় এইভাবেও এদিক দিয়েও তোমরা গণনা করতে পারো বা এদিক দিয়েও গণনা করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা এই প্রবাহ মাত্রাটা যদি বের করি, একটা জিনিস মাথায় রাখবেন, এই টাইপের যখন কোনো বর্তনী দেওয়া থাকবে, সেই বর্তনীগুলোকে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, যে এদের যে প্রান্তগুলো রয়েছে সেই প্রান্তগুলোকে চিহ্নিত করে নিতে হবে। আসলে আমাদের কে পজিটিভ, যেমন মনে করেন যে আমরা যখন কোনো বিন্দুতে প্রবাহ মাত্রা বের করলাম, তো আমরা সহজেই ওখানে চিহ্নিত করতে পারলাম যে যখন কোনো বিন্দুতে কারেন্ট আসে ঢুকে, যখন কোনো কারেন্ট আসে ঢুকতেছে তখন সেটা পজিটিভ, যেটা বের হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ। এটা আমরা ইজিলি চিহ্নিত করতে পারলাম। কিন্তু এখানে কে পজিটিভ কে নেগেটিভ এটা চিহ্নিত করা একটু কঠিন। এই কঠিনটা যেন তার কঠিন মনে না হয়, তার জন্য আমি একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই, যে যদি কোনো রোধের ভিতর দিয়ে যে পাশ দিয়ে কারেন্ট ঢুকবে সেটা পজিটিভ, আর যেদিক দিয়ে বের হবে সেটা হচ্ছে নেগেটিভ। আমরা জানি এই যে এখন দেখেন, এই যে ব্যাটারির বড় প্রান্তটাকে বলা হয় পজিটিভ, ব্যাটারির বড় প্রান্তকে বলা হয় পজিটিভ, ছোটো প্রান্তটা হচ্ছে নেগেটিভ। আর একটু আগে বললাম যে কোনো বদ্ধবর্তনী রোধের যেদিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটা পজিটিভ, যেদিক দিয়ে বের হবে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই রোধের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। যেহেতু এই রোধের ভিতর দিয়ে এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, সেহেতু এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে? তো আমরা এখন এই বদ্ধ অবস্থার যদি আমরা তোমার কেভিএল সূত্র বের করতে চাই, এই বদ্ধ অবস্থায় যেহেতু আমরা কেভিএল সূত্র বের করতে চাই, তাহলে আমাদের লুপ হয় এদিক দিয়ে নিতে হবে, না হয় এদিক দিয়ে নিতে হবে, যেটা খুশি সেটা আপনারা নিতে পারেন। তো যদি আমরা এদিক দিয়ে লুপটাকে কল্পনা করি, তাহলে আপনারা এখান থেকেও স্টার্ট করতে পারেন, এখান থেকেও স্টার্ট করতে পারেন, এখান থেকেও স্টার্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন স্টার্ট করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যে কাজটা শুরু করেছেন, যে সেই কাজটা হচ্ছে কি এখানকার পজিটিভ। যদি এই প্রান্ত থেকে কাজ শুরু করেন তাহলে এখানকার এই প্রান্ত নিতে হবে, অর্থাৎ আমরা জানি এই উৎসের প্রথম প্রান্ত হচ্ছে নেগেটিভ, আর এর প্রথম প্রান্ত হচ্ছে পজিটিভ, আর এই R2 এর প্রথম প্রান্ত হচ্ছে পজিটিভ। যদি প্রথম প্রান্ত দিয়ে কাজ শুরু করেন তাহলে সবগুলোরই প্রথম প্রান্ত নিতে হবে। অর্থাৎ যদি আমরা U1 এর প্রথম প্রান্ত নিই তাহলে -U1, R1 এর প্রথম প্রান্ত কি প্লাস, তাহলে I1 R1 যোগ R2 এর প্রথম প্রান্ত কি প্লাস, অর্থাৎ I2 R2 = 0। এটাকে আমরা লিখতে পারি I1 R1 যোগ I2 R2 = U1। এখন দেখেন তো এই সূত্রের সাথে মিলিয়ে নেন তো, যে কোনো বদ্ধবর্তনীর বিভিন্ন উপাদানগুলোর যে রোধগুলো ছিল R1 এবং R2, এর সাথে সংশ্লিষ্ট যে প্রবাহ মাত্রাগুলো ছিল I1 এবং I2, এদের গুণফলের বীজগাণিতিক যোগফল, এদের যে তড়িৎচালক শক্তি, এদের পরস্পর কি সমান। ক্লিয়ার? এরপর যদি আপনারা এই বদ্ধ অবস্থার কথা কল্পনা করেন, এই বদ্ধ অবস্থা যদি আপনারা এদিক দিয়ে কল্পনা করেন, এদিক দিয়ে যদি লুপটাকে আপনারা কল্পনা করেন, এদিক দিয়ে লুপটাকে কল্পনা করলে আপনারা R1 থেকেও R2 থেকেও শুরু করতে পারেন, E2 থেকেও শুরু করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যদি আমরা R2 এর প্রথম প্রান্ত নিয়ে কাজ করি, এর প্রথম প্রান্ত কি নেগেটিভ, তাহলে I2 R2, এর প্রথম প্রান্ত কি R3 এর প্রথম প্রান্ত কি নেগেটিভ, তাহলে -I3 R3, এবং এর প্রথম প্রান্ত কি পজিটিভ, তাহলে +E2 = 0। এটা এখন সাজা লিখি, -I2 R2, মাইনাসটা যদি কমন নেই, +I3 R3, এইটা যদি ওপাশে নিয়ে যায় তাহলে -E2, তাহলে আমরা ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাস কাটা, তাহলে I2 R2 যোগ কি I3 R3 = E2। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা যে এখানে কাজটা করলাম,
প্রথম বদ্ধ অবস্থায় যে আমরা টোটাল রোধগুলো বের করলাম, অর্থাৎ রোধের সাথে যে কারেন্ট প্রবাহ মাত্রা, এই যে তড়িৎচালক শক্তি আমরা বের করলাম। এবং দ্বিতীয় বদ্ধ অবস্থায় আমরা I2 অর্থাৎ আমরা যে মোটগুলো রোধ এবং প্রবাহ মাত্রার গুণফল এবং তড়িৎচালক শক্তি বের করলাম। তো আমরা যেহেতু এখানে R1 এবং R2 এবং R3 ভিতর দিয়ে I1 I2 I3 বের করতে বলেছে, তো এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা I1 I2 R3 বের করতে পারবো না। এটা বের করার জন্য আমাদের এখানে কি করতে হবে, কোনো একটা বিন্দুতে KCL এর সূত্র নিতে হবে। কারণ আমরা জানি যে যদি আমরা যদি তিনটা মান বের করতে চাই তাহলে তিনটা সমীকরণ দরকার, কিন্তু আমাদের এইখানে বের হয়েছে কয়টা সূত্র, দুইটা সূত্র। তো এই দুইটা সূত্রকে বলা হয় KVL এর সূত্র। এই দুটাকে বলা হয় কি, KVL এর সূত্র। যেহেতু আমরা দ্বিতীয় সূত্রে বদ্ধ বর্তনীর প্রবাহ মাত্রা বের করার জন্য আমাদের কি করতে হচ্ছে, অর্থাৎ ভোল্টেজ, অর্থাৎ আমরা জানি V = IR, তাহলে এটাকে যদি আমরা V2 এবং V3 ধরি, তাহলে V2 যোগ V3 সমান দাঁড়াচ্ছে কি E2, অর্থাৎ এখানে সম্পূর্ণটাই কিন্তু আসলে ভোল্টেজের কারবার আসতেছে। যেহেতু এই অবস্থায় অর্থাৎ কারশফের দ্বিতীয় সূত্রে সমস্ত রোধের ভিতর দিয়ে ভোল্টেজ এবং ভোল্টেজের কথাই বের করা হয়, বা ভোল্টেজ বিভব পার্থক্য বের করতে বলে, সেহেতু আমরা বলতে পারি এটাকে KVL এর সূত্র, অর্থাৎ কারশফ ভোল্টেজ ল। অর্থাৎ আমরা কারশফের দ্বিতীয় সূত্রকে KVL বলতে পারি। কারশফের দ্বিতীয় সূত্রকে আমরা কি বলতে পারি, KVL বলতে পারি। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আলোচনা করার জন্য আমরা কি করলাম, প্রথমে কারশফের প্রথম সূত্রের ক্ষেত্রে একটা বিন্দু কল্পনা করলাম। সেই বিন্দুতে যতগুলো প্রবাহ মাত্রা এসে সংযুক্ত হলো, একটা বিন্দু কল্পনা করার পরে যতগুলো প্রবাহ মাত্রা এসে সংযুক্ত হলো সেটাকে ধরলাম পজিটিভ, যেটা বের হয়ে গেল সেটাকে ধরলাম আমরা নেগেটিভ। তো নেগেটিভ বের করার পরে প্রথম সূত্র কি ছিল, যে কোনো বিন্দুতে যতগুলো প্রবাহ মাত্রা থাকবে সেই সমস্ত প্রবাহ মাত্রাগুলোর বীজগাণিতিক যোগফল হচ্ছে কি 0, দিয়ে আমরা প্রথম সূত্রটা ব্যাখ্যা করলাম। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, দ্বিতীয় সূত্র হচ্ছে কোনো বদ্ধ বর্তনীতে যতগুলো রোধ রয়েছে সেই রোধগুলোর সাথে যে প্রবাহ মাত্রাগুলো রয়েছে সেই রোধের, যেমন R1 এর ভিতর দিয়ে কি প্রবাহ মাত্রা রয়েছে I1, R2 এর ভিতর দিয়ে কি রয়েছে I2, R3 এর ভিতর দিয়ে কি রয়েছে I3, এই প্রবাহ মাত্রাগুলোর যে গুণফল, এদের গুণফলের যোগফল তড়িৎচালক শক্তির পরস্পর সমান। তো আমরা এখানে যখন আলোচনা করার সময় এই সার্কিটের ক্ষেত্রে আমরা দুটো বদ্ধ অবস্থা পাইলাম। দুটো বদ্ধ অবস্থায় কে পজিটিভ কে নেগেটিভ এটা চিহ্নিত করার জন্য আমরা কি করলাম, প্রথমে প্রত্যেকটা কানেকশনে বা প্রত্যেকটা উপাদানের আমরা চিহ্নিত করে দিলাম প্লাস মাইনাস দিয়ে। আমরা বললাম যেই প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকবে সেটাকে বলা হয় পজিটিভ, আর যেটা দিয়ে বের হবে সেটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা জানি তড়িৎচালক শক্তির বড় যে দাগটা থাকে সেই দাগটাকে বলা হয় পজিটিভ, ছোট দাগটাকে বলা হয় নেগেটিভ। আর যেহেতু R1 এর ভিতর দিয়ে এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, সুতরাং এটা পজিটিভ, এটা নেগেটিভ। R2 এর ভিতর দিয়ে যেহেতু এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর R3 এর ভিতর দিয়ে যেহেতু এদিক উল্টা পাশে কারেন্ট ঢুকছে, তাহলে ওটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ করার পরে আমরা যে এই বদ্ধবর্তনী যদি লুপ দেওয়া থাকে তাহলে যে সে অনুযায়ী কাজ করতে হবে, আর যদি লুপ না দেওয়া থাকে তাহলে নিজের ইচ্ছা অনুযায়ী লুপ নিতে পারেন। আপনারা এই পাশেও নিতে পারেন, এ পাশেও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস খেয়াল করবেন, যখন লুপটা নিব, যদি তড়িৎচালক শক্তি থেকে কাজ শুরু করেন তাতেও কোনো সমস্যা নেই, যদি R1 থেকে শুরু করেন তাতেও কোনো সমস্যা নেই, যদি R2 থেকে শুরু করেন তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু যে দিক দিয়ে নেবেন অবশ্যই সেদিক দিয়েই সেটাকে গণনা করতে হবে। যেহেতু আমরা লুপটা এদিকই কল্পনা করছি, সুতরাং আমরা যদি R2 থেকে শুরু করি তাহলে R2 পরে আসবে U1, U1 এর পরে আসবে R1। আর আমরা যদি R1 থেকে শুরু করি তাহলে R1 এর পর আসবে R2, R2 এর পরে আসবে U1। যদি প্রথমে আপনারা মনে করেন যে R1 নেন, তারপর U1 নেন, তারপর R2 নেন, কিংবা প্রথমে R1 নিলেন, R2 নিলেন, তারপর R1 নিলেন, এই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে। তো এটা জিনিস মনে রাখবেন, যেখান থেকে যাত্রা শুরু করবেন ওই দিক দিয়েই ঘুরতে থাকবে। এখন এই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা চিহ্নিত করার জন্য কি করতে হবে, যে প্রথম যেটা থেকে যাত্রা শুরু করেছেন, মনে করেন যে আমি প্রথমে U1 থেকে যাত্রা শুরু করেছি, প্রথম তড়িৎচালক শক্তির দুটো প্রান্ত থাকে, এটাকে বলা হয় প্রথম প্রান্ত, এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। প্রথম প্রান্ত কি নেগেটিভ, যেহেতু আমি প্রথম প্রান্ত দিয়ে কাজ শুরু করেছি, প্রথম প্রান্ত যেহেতু নেগেটিভ, ওই বদ্ধবর্তনী যতগুলো উপাদান আছে সবগুলোই প্রথম প্রান্তই আমাকে নিতে হবে। ঠিক আছে, যেমন এখানকার প্রথম প্রান্ত কি নেগেটিভ, এই জন্য আমরা U1 এর সামনে নেগেটিভ দিয়েছি। এর প্রথম প্রান্ত কি পজিটিভ, এই জন্য আমরা I1 R1 এর সামনে পজিটিভ দিয়েছি। এর প্রথম প্রান্ত পজিটিভ, এই জন্য আমরা I2 R2 এর সামনে কি দিয়েছি, পজিটিভ দিয়েছি। আর এই বদ্ধবর্তনীতে যখন আমরা নিলাম, এই বদ্ধবর্তনী দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে যদি আমরা লুপটা নিই, আমরা যদি R2 থেকে যাত্রা শুরু করি, R2 প্রথম প্রান্ত কি নেগেটিভ, এই জন্য আমরা নিয়েছি নেগেটিভ। এর প্রথম প্রান্ত কি নেগেটিভ, এই জন্য আমরা নিয়েছি নেগেটিভ। এর প্রথম প্রান্ত কি পজিটিভ, এই জন্য আমরা নিয়েছি পজিটিভ। ক্যালকুলেশন করে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম।
এখন I1 I2 I3 মান বের করার জন্য তিনটা সূত্র দরকার। যেহেতু কেভিএল দিয়ে আমাদের শুধু দুটো সূত্র বের হয়ে গেল, সেহেতু আমরা এই বিন্দুতে কেসিএল এর সূত্র বসাতে পারি। কেসিএল এর সূত্র যদি ওই বিন্দুতে বসাতে চাই, তাহলে দেখা যাচ্ছে এদিক দিয়ে কারেন্ট ঢুকছে, অর্থাৎ I1 ঢুকছে এই বিন্দুতে, I2 বের হয়ে গেছে মাইনাস, এবং R3 এসে ঢুকছে, সেটা প্লাস, অর্থাৎ 0। এখন যদি আমরা এই সমীকরণ এবং এই সমীকরণ ব্যবহার করি, তাহলে আমরা খুব সহজেই I1 I2 এবং I3 মান বের করতে পারবো। ঠিক আছে, তো এর পরের দিন আমরা কারশফের সূত্র থেকে কি ধরনের অঙ্ক আসে এগুলা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরপরে কোন ধরনের ভিডিও দরকার সেটা আমাদের জানিয়ে দিবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে যদি একবার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে।